নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রণব মণ্ডল। আজকে আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংরেজি সাবজেক্টের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা সেট নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন আগামী দিনে সরকার ঘোষণা করেছে প্রায় 12,000 পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে। তো সেখানে দাঁড়িয়ে ইংরেজিটা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হতে চলেছে, যেটা প্রিলিমস এবং মেন্স দুটো জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আজকে যে আমরা সেটটা নিয়ে এসেছি, এই সেটের মাধ্যমে আমরা শুধু ইংরেজি কোশ্চেনগুলো সলভই করবো না, তার মধ্যে একটা যে কনসেপ্টগুলো সেগুলো খুব ভালো করে বুঝে নেব, এবং যাতে আমরা পরবর্তীকালে যদি এই ধরনের কোশ্চেন পরীক্ষা ফেস করি তাহলে সেগুলো সলভ করতে আমাদের সুবিধা হবে। তো চলুন আমরা এটা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখুন, একটা শূন্যস্থান পূরণ রয়েছে। মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। অর্থাৎ আমার বোন এবং আমাকে একটা ইনভিটেশন করা হয়েছে, অর্থাৎ নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, এবং সেটা পেয়ে আমরা খুব কৃতজ্ঞ বা আনন্দিত। তো এখানে যে শূন্যস্থানটা রয়েছে, এখানে অপশনগুলো দেখে নিন। আই, মি, মাইসেলফ, আই মাইসেলফ। তো এক্ষেত্রে বলি, এখানে দেখুন মাই সিস্টার অ্যান্ড এই যে ড্যাশটা রয়েছে, এটা গোটাটাই কিন্তু সেন্টেন্সটা সাবজেক্ট। এবং আমরা জানি একটা প্রিপোজিশনের প্রধানত তিনটি ফর্ম হয়। ফর্ম প্রিপোজিশনের তিনটি, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পজেসিভ ফর্ম। অর্থাৎ যখন কোনো প্রিপোজিশন বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তখন সাবজেক্টিভ ফর্ম, যখন অবজেক্ট হিসাবে বসে তখন অবজেক্টিভ ফর্ম, এবং যখন সেটি কোনো অধিকার বোঝায় তখন সেটা পজেসিভ ফর্ম। যেমন হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এবং পজেসিভ ফর্ম হচ্ছে মাই বা মাইন। তো এই যে শূন্যস্থানটি পূরণ করার কথা বলা হয়েছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে যেটা বসবে এটা অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসবে, কারণ একটি বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে মি বসবে না, কারণ মিটা অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আই। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। তো চলুন পরের প্রশ্ন দেখে নিন। পরের প্রশ্ন দেখুন, সতীন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। এখানে একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, এবং সেই শূন্যস্থান পূরণের জন্য বেশ কিছু প্রিপারেশন দেওয়া আছে। মানে সতীন আমার আশেপাশে বা কোথাও দাঁড়িয়ে ছিল। এখানে অপশনগুলো দেখুন, সাইড, নেক্সট, বিসাইড, বিসাইডস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বিসাইড। সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড ইউ। এবার আমি এক্সপ্লেন করি এটা কেন হলো। প্রথমে দেখুন, অ্যাসাইড যে কথাটা মানে সেটা হচ্ছে এক ধারে বা এক পাশে বা এক কোণে। তাহলে এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। নেক্সটের ক্ষেত্রে একটা জিনিস বলি, নেক্সট যখন আমরা প্রিপোজিশনটা ইউজ করবো তার সঙ্গে নেক্সটের সাথে টু ব্যবহার করি, কিন্তু এখানে আমাদের টু দেওয়া নেই, তাহলে এই অপশনটিও আমাদের হচ্ছে না। আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে বিসাইড আর বিসাইডস। এই দুটোর মধ্যে বিসাইডটা কিন্তু প্রিপোজিশন, কিন্তু বিসাইডটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। বিসাইড কথার অর্থ হচ্ছে ইন অ্যাডিশন টু, মানে কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিস যুক্ত হলে তখন বিসাইড কথাটা ব্যবহৃত হয়। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে বিসাইড। আশা করি আপনারা উত্তরটি সবাই বুঝতে পেরেছেন। উত্তর আমরা পরের স্লাইডটা দিয়ে চলে যাই। পরের স্লাইডটা দেখুন, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। মানে এটা বুঝতে পারছেন যে এয়ারক্রাফটের মধ্যে, এয়ারপোর্টে যে এয়ারক্রাফটটা রয়েছে সেই এয়ারক্রাফটের মধ্যে একটা বরাবর মানে খুব ভালোভাবে একটা তল্লাশি বা খোঁজ বা খোঁজার প্রক্রিয়া চলছে। তাহলে এখানে যে ভার্বটি রয়েছে ক্যারিড, তো ক্যারিড ভার্বের সঙ্গে যে যে প্রিপোজিশনটা বসে বা এখানে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে সেটা অপশনগুলো আমরা একবার দেখে নিই। অপশনগুলো দেখুন, আউট, অফ, অন, অ্যালোন। এখানে সঠিক উত্তরটি হবে ক্যারিড আউট। ক্যারিড আউট কথার অর্থ হলো সংগঠিত করা, সংগঠিত করা বা কোনো কাজ ঘটানো। অর্থাৎ এখানে এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট ইন দ্য এয়ার। আরও এখানে একটা জিনিস বলে দিই, ক্যারি অন এটাও একটা গ্রুপ ভাব। ক্যারি অন মানে কিন্তু এগিয়ে যাওয়া। চলুন আমরা পরের স্লাইডটা দেখে নিই। পরের স্লাইডটা দেখুন, একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনটা বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ আমাদের সেন্টেন্সটা এখানে প্রোভাইড করা হচ্ছে তার ভয়েসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা সবাই জানি আমরা সাধারণত দুটি ভয়েসে বাক্য পেয়ে থাকি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো বাক্যটি প্রথম করে নিই, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো এটা কোন ভয়েসে হয়েছে। তো মোটামুটি আমরা এখানে এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি, কারণ এখানে কোনো বাই নেই, টু বি ফর্মে নেই, ভার্বের টু বি ফর্ম নেই, বা বাই কথাটা উল্লেখ নেই। তাহলে এটা আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে এই বাক্যটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেটাকে আমাদের এখন ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জ করার প্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব কোনটা। তাহলে এখানে আমরা পরে বুঝতেই পারছি ভার্বটা হচ্ছে নিড, মেন ভার্বটা হচ্ছে নিড। এটা হচ্ছে আমাদের ভার্ব, মেন ভার্ব। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট বের করতে। তো প্রথমে দেখে নিই সাবজেক্ট কোনটা। যদি আমরা ভার্বকে কে বা কি, কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা উত্তর আসবে সেটা সাবজেক্ট। তাহলে এখানে ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং কি পরিষ্কার করবে, ইউর শুজ,
অর্থাৎ এটা আমাদের হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি সাবজেক্টটা অবজেক্ট হবে এবং অবজেক্টের সাবজেক্ট হবে। তাহলে ইয়োর শুজটা অবশ্যই প্রথম আসবে। তাহলে ইয়োর শুজ, এবার আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদের প্রথমে আসবে অবজেক্টটা, সাবজেক্ট হয়ে যাবে ইয়োর শুজ। এবং আমরা জানি যে মেন ভার্ব সেটাকে টু বি ফর্মে ইউজ করতে হবে। তাহলে যেহেতু এখানে শুজ আছে তাহলে আমাদের অবশ্যই আর, এবং নিড ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো নিডেড, এবং তারপরে নিডেড টু বি ক্লিনড। প্রপারলি। এবং শেষে আমরা কি লিখবো? শেষে আমরা লিখবো বাই ইউ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে সি। Your shoes are needed to be cleaned properly by। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরের স্লাইডটার দিকে চলে যাই। পরের স্লাইডে একটা ইনস্ট্রাকশন রয়েছে, ওটাকে পড়ে নিন। Choose the word or group of words which is the most similar in meaning to the idiom or phrase printed in bold as used in the sentence। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে একটা ইডিয়ম ব্যবহার করা হয়েছে এবং সেই ইডিয়মটাকে আমাদের সঠিক মানে আমাদের বের করতে হবে। তো বাক্যটি পড়ি। দ্য ইফ এ জোক ফল ফ্ল্যাট, অর্থাৎ এই যে ফল ফ্ল্যাট যে ইডিয়মটি রয়েছে এটার মানে আমাদেরকে বের করতে হবে। নোবডি থিংকস ইট ফানি। তাহলে ফল ফ্ল্যাট যে ইডিয়মটি রয়েছে তার মানের জন্য চারটা অপশন আছে, দেখুন। ফেলস টু স্ট্যান্ড, ফেলস টু রিয়ালাইজ, ফেলস টু মেনটেন, ফেলস টু প্রডিউস ইন্টেন্ডেড ইফেক্ট। অর্থাৎ দাঁড়াতে অক্ষম হওয়া বা ব্যর্থ হওয়া, বুঝতে ব্যর্থ হওয়া, বজায় রাখতে ব্যর্থ হওয়া, বা যে কাজের জন্য তাকে রাখা হয়েছিল বা যে কাজের জন্য তাকে নিয়োগ করা হচ্ছিল সেই কাজটা সে ফলাফল দিতে ব্যর্থ হওয়া। তো ইফ এ জোক ফল ফ্ল্যাট, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে যদি কোনো জোক সঠিক কার্যকরী না হয় তাহলে সেটা আর হাসির থাকে না। ইট ইজ নোবডি থিংকস ইট ফানি। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি সঠিক উত্তরটি হবে ডি, ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট। অর্থাৎ সঠিক বা কাঙ্ক্ষিত ফলাফল প্রডিউস করতে না পারা। তাহলে চলুন আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটা আবার একটি শূন্যস্থান পূরণ রয়েছে। দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। অর্থাৎ আমার বন্ধু যবে থেকে দিল্লিতে শিফট হয়ে গেছে বা দিল্লি চলে গেছে তবে থেকে তার কাছ থেকে কোনো রকম সংবাদ আমরা পাই বা আমি পাই। এখানে অপশনগুলো দেখুন, অপশনগুলো রয়েছে ইজ নট, ওয়াজ নট, হ্যাজ বিন, হ্যাজ নট বিন, হ্যাভ নট বিন। তাহলে এখানে দেখুন সঠিক উত্তরটি হবে ইজ নট। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটা দেয়ারের পরে থাকে সেই অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করে থাকি। অর্থাৎ দেয়ারের পরে এখানে দেখুন রয়েছে এনি মেসেজ। আমরা সবাই জানি এনি বা আইদার, এই যে প্রিপোজিশনটা রয়েছে এনি, আইদার, ওয়ান, এই ধরনের যে প্রিপোজিশনগুলো রয়েছে এই প্রিপোজিশনের পরে সাধারণত আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাই। তাহলে এখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম কি হয়েছে? ইজ। এবং সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হ্যাজ নট বিন। এবং আমরা এটাও জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ নট, হ্যাজ বা হ্যাভ ইউজ করা হয়। এবং যেহেতু এখানে আমাদের এনি অর্থাৎ এটি একটি সিঙ্গুলার ফর্মে ইউজ হবে, তাহলে ইজ বা হ্যাজ এই ধরনের সিঙ্গুলার ভার্বগুলো ব্যবহৃত হবে এবং এক্ষেত্রে ব্যবহৃত হবে হ্যাজ। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকায় আনসারটি হবে হ্যাজ নট বিন। তাহলে দেয়ার হ্যাজ নট বিন এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরের প্রশ্নটা দেখে নিই। Thus, he shows great ability dash mathematics। অপশনগুলো দেখে নিন, অ্যাট, অফ, অ্যাবাউট, ইন। আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স যে সাবজেক্ট বা অর্থাৎ যে কোনো সাবজেক্ট নাউন হিসেবে বসলে তার আগে ইন বসে। তাহলে হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ সঠিক উত্তরটি হবে ডি, মানে তার গণিতে খুব ভালো সক্ষমতা রয়েছে। চলুন পরের প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটি ইনস্ট্রাকশনটা পড়ে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। এখানে যে চারটে শব্দ দেওয়া আছে সেই চারটে শব্দের মধ্যে কোনটি সঠিকভাবে বানান করা হয়েছে। আমরা সবাই জানি লিউটেন্যান্ট বা লেফটেন্যান্ট এই কথাটির কথাটি একটি আর্মি টার্ম এবং এটি
একটা পোস্টের নাম লিউটেন্যান্ট বলা হয়, যেটা আর্মি এবং আর্মিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও আমরা জানি যে সমস্ত আমাদের ইউটি রয়েছে বা ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে, সেই ইউনিয়ন টেরিটরির যে হেড তাকেও লেফটেন্যান্ট জেনারেল বা লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। তো এক্ষেত্রে সঠিক বানানটি হলো এ, অপশন এ। এই যে বানানটা রয়েছে এটা হচ্ছে লেফটেন্যান্ট বা লিউটেন্যান্টের সঠিক আনসার হবে এ। তো চলুন আমরা পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্নটির ইনস্ট্রাকশনটা দেখে নিই। চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ম অর ফ্রেজ প্রিন্টেড ইন বোল্ড অ্যাজ ইউজড ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ এর আগে আমরা যেভাবে করলাম একইভাবে এখানে একটা আমাদের ইডিয়াম দেওয়া রয়েছে, এই ইডিয়ামটির সঠিক অর্থ আমাদের অপশনগুলো থেকে বাঁচতে হবে। বাক্যটি পড়ে নিই। ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন এ ক্রাইসিস। ক্রাইড উলফ, এটা আমরা সবাই ছোটবেলায় গল্প পড়েছি, অর্থাৎ নেকড়ে বা বাঘ বা বলে ফল চিৎকার করা। তো এবং যখন প্রকৃতপক্ষে বাঘ আসে তখন চাষির পাশে কেউ দাঁড়ায় না। অর্থাৎ এই যে ইডিয়ামটার মানে হচ্ছে ফলস অ্যালার্ম, অর্থাৎ কোনো কিছু সম্বন্ধে একটা মিথ্যে আলোড়ন তৈরি করা। তো অপশনগুলো দেখে নিই। টু লিসেন ইগারলি, অর্থাৎ মনোযোগ সহকারে শোনা। টু গিভ ফলস অ্যালার্ম, মানে মিথ্যা প্যানিক তৈরি করা বা অ্যালার্ম তৈরি করা। টু টার্ন পেল, মানে বিবর্ণ হয়ে যাওয়া। টু কিপ অফ স্টারভেশন, মানে হচ্ছে অনেক অনাহার থেকে মুক্তি পাওয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আনসার বি, টু গিভ ফলস অ্যালার্ম। চলুন আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখুন। আউট অফ দ্য 4 অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ আমরা এর আগে একটা ভয়েস চেঞ্জ করলাম এবং এখানে আমরা একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ন্যারেশন চেঞ্জ। চলুন আমরা এই ন্যারেশন চেঞ্জটাকে সলভ করি। দেখুন, এটা একটা রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে, রিপোর্টিং ভার্ব রয়েছে আই সেড টু হিম, অর্থাৎ এটা আই সেড, অর্থাৎ এটা পাস্ট টেন্সে রয়েছে। এবং যেটা রিপোর্টের স্পিচ রয়েছে হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, এটা দেখুন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। আমরা জানি যখন রিপোর্টিং ভার্ব যখন আমাদের পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যখন প্রেজেন্ট টেন্সে থাকে, যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন সেটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে হয়ে যাবে। তো এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে যেহেতু এটা একটা দেখুন শেষে একটা সাইন, কোয়েশ্চেন সাইন রয়েছে, তাহলে অবশ্যই আমাদের আস্ক হবে। তাহলে এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি এরকম দাঁড়াবে আই আস্কড হিম। যেহেতু WH ওয়ার্ড আছে তাহলে আমাদের আর কোনো আলাদা করে কোনো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে না। ওয়াই, এবং আমরা সবাই জানি যে ওয়াই, আমরা সবাই জানি যে যখন কোনো রিপোর্টেড স্পিচ কোয়েশ্চেন আকারে থাকে তখন সেটার গঠনে ভার্ব আগে থাকে, কিন্তু যখন সেটা রিপোর্টেড স্পিচটা যখন ইনডাইরেক্ট কনভার্ট হয় তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যায় এবং সেটার ফরমেশন প্রথমে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে এবং তারপরে অবজেক্ট আসে। অর্থাৎ এখানে আমাদের দেখুন যেহেতু ওয়াইটা লিঙ্কিং ওয়ার্ড হয়ে গেছে, তাহলে ইউটা যেটা রয়েছে সেই ইউটা আমরা এখানে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো এবং সেটা রিপোর্টেড স্পিচে বা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে ই। এবং এই যে আর আছে সেই আরটা আমরা পাস্ট টেন্সে ইউজ করব। হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনডাইরেক্ট স্পিচে এসে রিপোর্টিং ভার্বের যে টেন্সটাকে আমরা রিপোর্টেড স্পিচে নিয়ে এসেছি এবং দুটোকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করেছি। তাহলে আমরা অপশনগুলো মিলিয়ে দেখে নিই কোনটা আমাদের আনসার হবে। তো অপশনগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের আনসার হবে অপশন এ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।
তো চলুন আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখুন, এটাও একটা ভয়েস চেঞ্জ রয়েছে। দার্জিলিং গ্রোজ টি। এর আগে আমরা বলেছিলাম যে প্রথমে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথম কাজ হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে সেটা লক্ষ্য করা। এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে কোনো বাই নেই, ভার্বটা টু বি ফর্মে নেই, অতএব এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে আমাদের প্রথমে এই ভার্বটাকে বুঝতে হবে। ভার্ব হলো গ্রোজ, খুব সহজ এখানে ভার্ব বোঝা, এবং সাবজেক্ট হচ্ছে দার্জিলিং এবং অবজেক্ট হচ্ছে টি। তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো, এটাকে যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তখন আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ টিটা প্রথমে আসবে, এবং গ্রোজ যে ভার্বটা আছে সেটা টু বি ফর্মে আসবে, অর্থাৎ টি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব বসাবো, বি ভার্ব ইজ, এবং গ্রোর পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো গ্রোন, এবং তার সঙ্গে বসাবো ইন দার্জিলিং। নিম্নলিখিত যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দেখুন অপশন এ হচ্ছে সঠিক, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। এখানে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু বাই আমাদের ইউজ হলো না, এবং আপনাদের এও বলে রাখি যে সমস্ত ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েসে বাই ইউজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে উইথ, ইন এই ধরনের যে প্রিপোজিশন সেগুলো কিন্তু ব্যবহৃত হতে পারে। তো চলুন আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখুন, একটি শূন্যস্থান পড়ুন। হি মেড হার স্টেপশন হার ড্যাশ টু হার লার্জ ফরচুন। অর্থাৎ আমরা সবাই জানি ফরচুন মানে ভাগ্য, কিন্তু এখানে ফরচুন মানে সম্পদ বুঝিয়েছে, অর্থাৎ সে তার স্টেপশন, অর্থাৎ আমরা জানি স্টেপশন মানে সৎ ছেলে, তার সৎ ছেলেকে তার লিগ্যাল উত্তরাধিকারী ঘোষণা করেছে, তার যে বিশাল সম্পদ রয়েছে সেই সম্পদের। আমরা অপশনগুলো দেখে নিই, সবকটা দেখুন প্রায় এগুলোকে বলে হোমোনিমাস শব্দ, অর্থাৎ প্রায় প্রত্যেকটা উচ্চারণ একই রকম। এটা হেয়ার, এটা হিয়ার, এটা হেয়ার, এটা হিয়ার। প্রথমটার মানে হচ্ছে খরগোশ, ইয়ার মানে খরগোশ, এটা হটা উচ্চারণ হয় না, অর্থাৎ এটা ইয়ার। এটার মানে হচ্ছে উত্তরাধিকারী। এরপরে যেটা রয়েছে সেটা আমরা সবাই জানি, এটার মানে হচ্ছে চুল, হেয়ার, এবং শেষ যেটা রয়েছে হিয়ার, এটা মানে হচ্ছে এখানে। এইখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হলো বি, অর্থাৎ সি মেড হার স্টেপশন হার হেয়ার টু হার লার্জ ফরচুন। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হলো, এটা একটা ফ্রেজাল ভাব দেওয়া রয়েছে। আমরা সবাই জানি ফ্রেজাল ভাব মানে এমন একটি ভার্ব যেটা ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশনের পার্ট যুক্ত থাকে এবং দুটো মিলে একটা শব্দ মানে অর্থ তৈরি করে। তো ডিড দ্য বয়েজ টার্ন ড্যাশ ফর ফুটবল প্র্যাকটিস। অপশনগুলো দেখুন, আপ, অন, ব্যাক, ইন। তো আপ, টার্ন আপ, ডিড দ্য বয়েজ টার্ন আপ ফর ফুটবল প্র্যাকটিস, কথার অর্থ হলো উপস্থিত হওয়া বা অ্যাপিয়ার, অর্থাৎ ছেলেরা কি ফুটবল প্র্যাকটিসে উপস্থিত হয়েছিল। এছাড়াও টার্ন দিয়ে যদি আমরা অন বসাই, টার্ন অন মানে হচ্ছে চালু করা। আরো বলে রাখি, এই যে ফ্রেজাল ভাবগুলো, এই ফ্রেজাল ভাবগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, এবং আপনারা প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন বুঝলে দেখতে পাবেন যে এই ধরনের পরীক্ষায় কিন্তু প্রায় আসে। অতএব এগুলো খুব মনোযোগ প্র্যাকটিস করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন যাতে এগুলো আপনাদের আত্মস্থ হয়ে যায়। তো চলুন আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন দেখুন, আই হ্যাভ নোন হিম ড্যাশ এ লং টাইম, মানে আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। অপশনগুলো দেখে নিন, অপশনগুলো চারটেই প্রিপোজিশন রয়েছে, সিন্স, বিফোর, ফ্রম। বিফোর মানে আগে, অর্থাৎ এটা এখানে সেন্স হচ্ছে না, বাদ বাকি তিনটের মধ্যে যে কোনো একটি হবে। আপনাদের একটা জিনিস বলি, সিন্স, সিন্স কথাটা ব্যবহৃত হয়, এটা
টাইমের ক্ষেত্রে, পার্টিকুলার টাইম হলে সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি, ফর ইউজ করি স্প্যান অফ টাইমের ক্ষেত্রে, আর ফ্রম ইউজ করি পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। এই প্রশ্নটা দেখুন, এ লং টাইম বলেছে, অর্থাৎ একটা যে কোনো পার্টিকুলার টাইম বলে দেয়নি, এবং এটা একটা পিরিয়ড অফ টাইমও বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা স্প্যান অফ টাইম। তাহলে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, মানে আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। আমাদের এই সেশনটা এখানে শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং আমাদের ক্লাস তার পিডিএফ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আমাদের এই পিডিএফটা আপনারা বিনামূল্যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন করে বিনামূল্যে পেতে পারেন। এবং দেখা হবে নেক্সট আরেকটি সেশনে। তো সবাই ভালো থাকবেন, প্রিপারেশন নিতে থাকবেন। ধন্যবাদ।